দুপুরের সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। নানা দাবি নিয়ে রাজধানীতে বিভিন্ন পেশার কর্মীদের বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এনআইডি সেবা। রেল ভবনে শ্রমিক নিরাপত্তা বাহিনীর অবস্থান, রাজপথে চিকিৎসকরাও। সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, এমপি আহমদ হোসেন ও প্রাক্তন র্যাব মুখপাত্র সোহাইল আটক। দুপুরের পর তোলা হবে আদালতে, 10 দিন করে রিমান্ড চাইবে পুলিশ। প্রায় 10 বছর পর চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। বাংলাদেশকে সব সহায়তা করার ঘোষণা। ওয়ান চীন পলিসিতে সমর্থন করে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। এবং ফেনীর বন্যার আরও অবনতি, প্লাবিত 150 গ্রাম। মৌলভীবাজারেও পানিতে ভাসছে কয়েকশো গ্রাম। দুর্ভোগ চরমে, খাগড়াছড়িতে সেতু ভেঙে মুবাছরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বাংলাদেশের ক্রিকেটে পাপন যুগের অবসান হলো। দীর্ঘ 1 যুগ পর অবশেষে বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বিসিবির জরুরি সভা শুরুর কিছুক্ষণ পর আসে এমন সিদ্ধান্ত। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। যেন নতুন দিন বদলের শুরু বাংলার ক্রিকেটে। হাস্যোজ্জ্বল ফারুক আহমেদ স্বস্তির অবয়ব তার মুখে। বিসিবিতে 1 যুগ পর যে অবসান হলো পাপন অধ্যায়ের। গুঞ্জন ছিল আগেই, সিদ্ধান্তগুলো ছিল অনুমেয়, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। মন্ত্রণালয়ে প্রথমবারের মতো বিসিবি সভা। ঘড়ির কাঁটা 11টা বাজার আগে উপস্থিত সব পরিচালক। ইফতেখার মিঠু, কাজী ইনাম, সালাউদ্দিন চৌধুরী, সাইফুল আলম স্বপন, খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনাম, আকরাম খান আর ফাহিম সিনহা। সব মিলিয়ে সশরীরে সংখ্যাটা 8। ইমার্জেন্সি মিটিং বলে কোরাম পূরণের বাধ্যবাধকতা না থাকলেও এনএসি কোটায় নতুন নিয়োগ পাওয়া ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে সেই সংখ্যাটা 10। বিসিবির ইতিহাসের সবচাইতে সংক্ষিপ্ত বোর্ড মিটিংয়ের দৈর্ঘ্য ছিল মোটে মিনিট 45। সিদ্ধান্ত আসলেও পদত্যাগ করেছেন পাপন, নতুন সভাপতি ফারুক আহমেদ। আমাদের আগের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান, ওনার পদত্যাগ পত্র গৃহীত হয়েছেন এবং আজকের সভায় সিদ্ধান্ত হয়েছেন এবং নির্বাচিত হয়েছেন নতুন প্রেসিডেন্ট হিসাবে জনাব ফারুক আহমেদ। এর আগে জাতীয় দলের অধিনায়কত্ব কিংবা প্রধান নির্বাচকের দায়িত্ব সামলানো ফারুক আহমেদের জন্য এমন অভিজ্ঞতা নতুন। স্পষ্টবাদী আর চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালোবাসেন তিনি। এই বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা বর্তমান কমিটির মেয়াদ। তবে আর কতজন বোর্ড পরিচালক পদত্যাগ করলেন কিংবা কার কি দায়িত্ব বর্তেছে তা জানা যাবে শিগগিরই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা রয়েছি সচিবালয়, যেই সচিবালয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিসিবির কোনো সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সবচাইতে আকাঙ্ক্ষার যে সিদ্ধান্তটা এবং সবচেয়ে অনুমেয় যে সিদ্ধান্ত সেটি এসেছে নাজমুল হাসান পাপন। দীর্ঘ 12 বছর তিনি বিসিবির সভাপতি এবং বোর্ড পরিচালক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, সেই নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। যদিও গতকাল থেকে একটা গুঞ্জন ছিল নাজমুল হাসান পাপন ভার্চুয়ালি যেই সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় তিনি যোগ দিবেন, তবে শেষ পর্যন্ত আমরা যত জানতে পেরেছি তিনি ভার্চুয়ালি যোগ দেননি। মেইলে বিসিবির যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার কাছে তার পদত্যাগপত্র, সেটা বিসিবির পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি দুই হিসেবেই আসলে তার যে পদত্যাগপত্র সেই পদত্যাগপত্রটা জমা দিয়েছেন। এবং ফারুক আহমেদ নিশ্চয়ই ইতিমধ্যে দর্শকরা জেনে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এই কমিটির মেয়াদ আছে কিন্তু আগামী বছরের অক্টোবর পর্যন্ত। এবং জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যে দুজন পরিচালক গতকালকে পদত্যাগ করেছেন, একজন সাজ্জাদুল আলম ববি এবং অন্যজন জালাল ইউনুস, এদের স্থলেই মূলত ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম এই দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এখনও কিন্তু বিসিবির একাধিক পদ, বিশেষ করে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই পদ ক্রিকেট অপারেশনস, জালাল ইউনুস যিনি কিনা এই মেয়াদে তার দায়িত্ব পালন করেছিলেন, সেই ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান তিনি হবেন, কিংবা টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন সাজ্জাদুল আলম ববি। জানেন যে আগামী খুব দ্রুত অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু এনসিএল শুরু হবে, সেক্ষেত্রে টুর্নামেন্ট কমিটির কে চেয়ারম্যান হবে এ সমস্ত বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আজ বিকেল 3টার সময় ফারুক আহমেদ যিনি কিনা বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথা বলবেন এবং আমরা যতদূর জানতে পেরেছি খুব দ্রুতই তিনি একটা বোর্ড মিটিং ডাকবেন এবং সেই বোর্ড মিটিংয়ে কিন্তু এই বিষয়গুলো অর্থাৎ ক্রিক অফসের চেয়ারম্যান কিংবা শূন্য হওয়া যে পদগুলো
কারা কারা দায়িত্ব পাচ্ছেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এও জানতে পেরেছি বর্তমান কমিটির যেহেতু নাজমুল হাসান পাপন পরিচালক থেকেও পদত্যাগ করেছেন, 23 জন পরিচালক অবশিষ্ট রয়েছেন, তাদের মধ্যে কমপক্ষে 10 থেকে 11 জন পরিচালক কিন্তু পদত্যাগ করবেন এবং তাদের সেই শূন্য হওয়া পদে কিভাবে পরবর্তীতে পরিচালক নির্বাচিত হবে সবকিছু কিন্তু জানা যাবে বিসিবির পরবর্তী যে ইমার্জেন্সি মিটিং সেই সভায়। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সব শেষ। সরাসরি ছিলাম সচিবালয়ে। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তর ও চাকরি স্থায়ী করার দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আইডিইএ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। এতে এনআইডি সেবা বন্ধ রয়েছে। এদিকে রেশন ঝুঁকি ভাতা সহ 11 দাবিতে রেল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে 11 দফা দাবিতে বাংলাদেশ রেলওয়ে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রেল ভবন ঘেরাও করে 11 দফা দাবি জানান তারা। বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে সাংবিধানিক মর্যাদার পাশাপাশি বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে রেশন ঝুঁকি ভাতা প্রাপ্তি নিশ্চিত ও চৌকিতে মামলা রুজু বিধানের দাবি তাদের। আসলে আমরা বাহিনীর কর্মচারী, আমাদের এটাই সুস্পষ্ট করে না। আমাদের ঝুঁকি দেওয়া হয় না, কোনো রেশন ভাতা দেওয়া হয় না, আমাদের বেতন বৈষম্য। আমাদের তবে 152 হচ্ছে শৃঙ্খলা বাহিনীর মর্যাদা দেওয়া এবং বিধি তৈরি করা। এখনো আমাদের 2016 সালে যে আইনটা হয়েছে এখনো পর্যন্ত বিধি বাস্তবায়ন করেনি। একই দিন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের চাকুরি স্থায়ীকরণ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ জোর করে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান অপরপক্ষ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনের সামনে আছেন রিপোর্টার ফারজানা আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বরাষ্ট্রের সুরক্ষা সেবা বিভাগ থেকে এনআইডিকে ইসিতে স্থানান্তর করা এবং যারা এখানে আইডিএ প্রকল্পের অধীনে আছেন কর্মকর্তা কর্মচারী তাদেরকে আউটসোর্সিং থেকে সরিয়ে রাজস্বের অধীনে নিয়ে আসার জন্য কিন্তু আমরা দেখছি সকাল থেকে এখানে তারা মানববন্ধন করছেন এই 2 দফা দাবিতে। এবং আমরা এখন যেটি দেখছি যে তারা একটি দাবি কমিয়ে এনেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে নির্বাচন কমিশনের সঙ্গে তাদের যে সমন্বয়কেরা অর্থাৎ প্রতিনিধিরা আছেন তারা কথা বলছেন এবং নির্বাচন কমিশন থেকে আশ্বাস দেয়া হচ্ছে তাদের এই দাবি মেনে নেওয়া হবে এবং তারা সকাল থেকে এখানে তাদের কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকালও আমরা দেখেছি বিকাল থেকে রাত পর্যন্ত তারা তাদের কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা যেমনটি বলছেন যে তারা যেহেতু 2007-8 সাল থেকে এনআইডির সঙ্গে সংযুক্ত, তারা এনআইডি সব ধরনের সেবা দিয়ে যাচ্ছে, তাহলে সেই এনআইডি কেন স্বরাষ্ট্র সেবা বিভাগে নিয়ে যাওয়া হবে এবং তারা এই আইডিএ প্রকল্পের অধীনে যে 2000-এর অধিক কর্মকর্তা কর্মচারী আছেন তারা বলছেন তারা শুধু বেতন পাচ্ছেন কিন্তু সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, তারা কোনো ঈদে বা পূজায় বোনাস পাচ্ছেন না এবং তারা অবহেলিত, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। এবং তারা যেমনটি বলছেন যে এনআইডি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা যেহেতু বাংলাদেশের মানুষকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছেন তারা কেন বঞ্চিত হচ্ছেন, এই দাবি নিয়েই কিন্তু তারা সকাল থেকে এখানে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বলছেন যে তাদের দাবি যাতে খুব দ্রুতই মেনে নেওয়া হয় এবং আমরা যেমনটি দেখেছি যে 2023 সালে কিন্তু এই এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সুরক্ষা বিভাগে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন তৎকালীন সরকার এবং তারা তখন থেকেই কিন্তু এটির বিরুদ্ধে কথা বলছিলেন এবং তারা এমনটি বলছেন যে এই সরকারের কাছে তাদের দাবি, তাদের এই 2 দফা দাবি যাতে আসলে মেনে নেওয়া হয়। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সব শেষ। সরাসরি ছিলাম নির্বাচন কমিশনের সামনে। এবার দেশের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের দাবিতে রাজপথে চিকিৎসকরা। কোয়াক রেজিস্ট্রেশন বাতিল সহ নানা দাবিতে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন তারা। এতে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থীও। চিকিৎসকদের স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। দাবি দেশের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার। বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক ম্যাটস, ডিএমএফ ও এলএমএফ পাশ করা শিক্ষার্থীদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার বিবেচিত করার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন তারা। দাবি করেন বিএমডিসি কর্মকর্তাদের অপসারণেরও। মেট্রিক পাশ করে 3 বছরের 2 বছরের কোর্স করে তাদেরকে বিএমডিসি যারা দুর্নীতিবাজ বসে আছে তাদেরকে নামের পাশে ডাক্তার খেতাব দিচ্ছে। এমন দুর্নীতিগ্রস্ত বিএমডিসি আমরা চাই না। একটাই চাই, আমি আমার মেডিকেল ছাত্রের মেডিকেল এমবিবিএস এই ডক্টর
এই ডক্টর মতি কাউকে দেব না। আমাদের ডাক্তারদের যত দাবি দেওয়া আছে, যতদিন পর্যন্ত দাবি দেওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে এই দাবি দেওয়া পূরণ করে তারপরেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্ত ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করার দাবিও জানান আন্দোলনকারীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে একাত্মতা জানান সিনিয়র চিকিৎসকরাও। এবার চলতে পারে না, বিডিএস এমবিবিএস বিডিএস ছাড়া কোনো ডাক্তার কেউ না। প্রয়োজনে যে কোনো রকম সহযোগিতার জন্য আমরা আছি। স্বাস্থ্য ব্যবস্থায় যে পরিবর্তন আসবে সেই পরিবর্তন ডাক্তারদেরকে আগের চাইতে আরো উন্নত জায়গায় পৌঁছে দেবে বলে আমরা বিশ্বাস করি। এ সময় চিকিৎসক ও ছাত্র সমাজের অধিকার আদায়ের আন্দোলনকে কোনো রাজনৈতিক কর্মসূচি আখ্যা দিয়ে প্রভাবিত না করার আহ্বান জানান চিকিৎসকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবির বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন 16 বছরের সংকট 16 দিনে দূর হবে না। দাবি পূরণের বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সোহরাওয়ার্দী মেডিকেল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এক ধরনের অনিয়মতান্ত্রিক শাসন চলেছে এবং একটা ক্ষত সৃষ্টি হয়েছে। আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান জানাবো যে 16 বছরের ক্ষত কখনোই 16 দিনে কখনোই শুকায় না, তার জন্য সময় দিতে হয়। আপনারা এখন প্রত্যেকটা জায়গায় যেভাবে আন্দোলন করছেন বিভিন্ন দাবিতে, দেখুন একটা 16 বছরে একটা ডিফল্ট সিস্টেমকে এটাকে স্বাভাবিকীকরণের জন্য সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। এখন আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান তাহলে আমরা ধরে নিব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে আলোচনার দ্বার উন্মুক্ত। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আপনাদের আলোচনার দ্বার উন্মুক্ত। আপনারা আলোচনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আহমদ হোসেন এবং র্যাবের সাবেক মুখপাত্র এম সোহাইলকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। দুপুরের পর ঢাকার সিএমএম আদালতে তুলে তাদের 10 দিন করে রিমান্ড চাইবে পুলিশ। আহমদ হোসেনকে গুলশান এবং সোহাইলকে বনানী থেকে আটক করা হয়। 19 জুলাই পল্টন এলাকায় গুলিতে যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আহমদ হোসেন ও এম সোহাইলকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে রাজধানীর বনশ্রী থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। আগে ডিবি কার্যালয় থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসাইন এবং সাবেক র্যাবের মুখপাত্র এম সোহাইলকে এই ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানি যে গতকাল তাদের দুজনকে কিন্তু ডিএমপি পুলিশ আটক করে রাজধানীর বনানী এবং বনশ্রী এলাকা থেকে। তারপরে কিন্তু গতকাল রাত থেকে তারা এই ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল এবং আমরা যতটুকু পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি যে তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে পল্টন থানায়। গত 19শে আগস্ট ছাত্র বিরোধী বৈষম্য আন্দোলনের যে আন্দোলনটি চলমান ছিল ঠিক সে সময় গুলিতে নিহত হয়েছিলেন যুব দলের এক নেতা নবীন নামে একজন নেতা। তাকে ও তার পরিবার এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করে এবং এই হত্যাকাণ্ডের এই মামলা থেকে আসলে দুজনকে আটক দেখানো হয়েছে এবং গতকালকে তাদের দুজনকে আটক করা হয়। আমরা যেমনটি জানি যে এই যে সাবেক যিনি রয়েছেন র্যাবের মুখপাত্র মোহাম্মদ সোহাইল, তিনি কিন্তু গত 19শে আগস্টে তাকে কিন্তু এই নৌবাহিনীর থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল এবং তার বিরুদ্ধে দুর্নীতি, গুম এবং হত্যা সহ বিভিন্ন অভিযোগ কিন্তু আছে এই নৌবাহিনীর যে সাবেক কর্মকর্তা ছিল তাদের বিরুদ্ধে। আমরা যেমনটা জেনেছি যে যেহেতু তাদেরকে অল্প কিছু না আগেই আদালতে নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে আদালতে নেওয়ার পরে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে বলে আমরা যেমনটি পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, অল্প কিছুক্ষণ আগে একটি প্রিজন ভ্যান এবং ডিবির হাইস গাড়ি রয়েছে, সেটিতে করে বেশ নিরাপত্তা
নিয়েই কিন্তু তাদের দুজনকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং অল্প কিছুক্ষণ পরে আদালতের যে কার্যক্রম সেটি শুরু হবে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। তো এই ছিল ডিবি কার্যালয় থেকে সবশেষ। সরাসরি ছিলাম ডিবি কার্যালয়ের সামনে। এদিকে রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে তিনি সেখানে ছিলেন না। মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা। এ সময় চারপাশ ঘিরে রাখেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। রাতভর চলা অভিযানে কয়েকটি ভল্ট জব্দ করা হয়। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। বিপুর এই বাড়ি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল অর্থ সরবরাহ করা হতো বলে অভিযোগ তাদের। ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে এবার সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 87 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে দ্রুত বিচার আদালতে মামলাটি করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ। অভিযোগ করা হয়, গত 4 আগস্ট বন্দরবাজার এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ, আওয়ামী লীগ, তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ও হামলা করে। মামলায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, শেখ রেহানা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়। এছাড়া 500 থেকে 600 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 87 জনের বিরুদ্ধে আজকে মামলা করেছি আমরা কোর্টে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। শুনে এই আসামিগুলোর সবার ছবিও দেওয়া হয়েছে, অস্ত্রসহ ছবিও দেওয়া হয়েছে। আদালত শুনে এজাহার করে আদেশ দিয়েছেন। আমরা দাবি জানাচ্ছি, কোর্টের কাছে পেশ করেছি, কোর্ট মামলা গ্রহণ করেছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এদেরকে গ্রেফতার করা হোক। প্রায় 10 বছর পর বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করল চীন। বেলা 11টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবে চীন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, চীন আধিপত্যে বিশ্বাস করে না। ভূরাজনৈতিক পরিস্থিতিতে তারা বাংলাদেশের পাশে থাকবে। চীনের পতাকাবাহী গাড়ি ঢুকছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। এসেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। প্রায় 10 বছর পর আনুষ্ঠানিক বৈঠক করতে বিএনপি নেতাদের সঙ্গে বসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে চীনকে এককেন্দ্রিক সম্পর্ক উন্নয়নে অনেকটা বাধ্য করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। দীর্ঘদিন পর এই বৈঠক বিএনপির সঙ্গে। দলটির নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ বেশ কয়েকজন। পরে গণমাধ্যমে কথা বলেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবেন তারা, তবে অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে ইয়াও ওয়েন প্রত্যাশা করেন, অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর চীনের রাষ্ট্রদূতকে পেয়ে আনন্দিত তার দল। চীনের সাথে সম্পর্ক আরো গভীর হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ওয়ান চীন পলিসিতে সমর্থন করে বিএনপি। ছাত্র জনতার যে বিপ্লবের পরে তাদের আমাদের কার্যালয়ে এই আশাটা, এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং আমরা যেটা মনে করি যে চীনের বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি, তাদের ডেভেলপমেন্টের জন্য একই সঙ্গে তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরো ঘনিষ্ঠ হবে জানিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য চীনের বিনিয়োগ আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্পাসে সন্ত্রাসীদের অপকর্মের দায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে পারে না, এমন মন্তব্য করে ছাত্রদল নেতারা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদলও রাজপথে ছিল। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, জুলাই আগস্টের আন্দোলনে তাদের 49 নেতাকর্মী নিহত হন। দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকে ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদলের সর্বস্তরের নেতা কর্মীরা
সাধারণ ছাত্রদের সাথে যুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করেছে। একটি ক্যাম্পাসে সুস্থ রাজনীতির জন্য শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। যারা সন্ত্রাস চাঁদাবাজি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, ফল দখল ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, যে ছাত্র সংগঠন তাদের রাজনীতি বন্ধ করার সময় এসেছে। কিন্তু ছাত্রদের অধিকারের জন্য ছাত্র রাজনীতির দরকার আছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর উপাচার্য সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৯ জন শিক্ষক পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হলেও কার্যত অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ। শিক্ষার্থীরা বলছেন, দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে সেশন জট আরও বাড়বে। আর অচল অবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান শিক্ষকদের। আব্দুল সালামের ছবি ও শাহিন আলমের তথ্য নিয়ে রিপোর্ট। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ৭৯ জন শিক্ষক বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগ করেন। ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দিলেও কার্যত নেই কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ব্যক্তি উদ্যোগে ক্লাস নিচ্ছেন কয়েকটি বিভাগের শিক্ষকেরা, যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। এ অবস্থায় সেশন জটের শঙ্কায় শিক্ষার্থী। এখানে সেশন জট বা অন্যান্য একাডেমিক কাজে বাধাগ্রস্ত হচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে যে অতি শীঘ্রই যেন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হতে শুরু করে যেন একাডেমিক কার্যক্রমগুলো সচল হয়। আমাদের ক্লাস খুলে দেওয়া হোক, আমরা আগের মতো করে সুন্দরভাবে ক্লাস করব। আর তারপরে হচ্ছে আমরা যেন আর সেশন জটে না পড়তে হয়। শিক্ষার্থীরা যেন তাদের একাডেমিক জায়গা থেকে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডিন আছেন, একাডেমিক কাউন্সিল আছে, তারপর হচ্ছে আমাদের শিক্ষকরা আছে, সবচেয়ে বড় কথা। তো তাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা মিট অ্যারেঞ্জ করে তাদের সাথে বসে এই যে স্থবিরতা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণা পরিবেশ ফিরিয়ে আনতে উপাচার্য নিয়োগের কোনো বিকল্প নেই। অচল অবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান তাদের। যত দ্রুত সম্ভব এখানে ভাইস চ্যান্সেলর দেওয়া দরকার, যাতে করে তারা এই প্রাতিষ্ঠানিক কার্যক্রমটা চালু করতে পারে। না হলে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চ্যান্সেলর নিয়োগ দিলে এখানে 1200 শিক্ষক আছে, অনেক শিক্ষক দক্ষ, সৎ, পূর্ব অভিজ্ঞতা আছে, তাদেরকে এনে এই প্রশাসনের এই শূন্য পদগুলো পূরণ করবে এবং দ্রুত সময়ের মধ্যেই এটা হলো সমাধান হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 59টি বিভাগের অধীনে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 26,000। সময় সংবাদ, রাজশাহী। উজানের ঝড় আর টানা বৃষ্টিতে অবনতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতির। তৃতীয় দফা বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার 1.5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 180 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ভাঙা বাঁধের 24টি অংশ ও কয়েকটি স্থান বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি। শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বানভাসীরা। সকালে যেরকম দেখছি এরকম পানি দেখি, এরকম পানি আমার এই উমরে দেখি নাই আমি। পানি চাকরির যাইতাম লাগিয়েও যাইতে হারিয়েন না, রোডের উপরে হানি এক বুক। এই মুহূর্তে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থেকে সবার জন্য সহযোগিতা কামনা করছি। পাশাপাশি নৌকা, স্পিড বোট হলে মানুষ হয়তো বা একটু সহযোগিতা হইতো। প্রশাসনের যারা আছে তারা বিষয়টা যাতে দেখে। গতকাল থেকেই কিন্তু পানি বেড়ে একের পর এক লোকালয়ে ঢুকে বাড়িঘর তলিয়ে যেতে শুরু করে। এতে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়ে, যার কারণে গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্নভাবে ছবি ছড়িয়ে পড়তে থাকে। অনেকে আশ্রয় নিয়েছে ঘরের ছাদে, আবার অনেকে আশ্রয় নিয়েছে ঘরের চালের টিনের উপরেও। সামনে পর্যন্ত গেছিলাম, তারপরে আর মনে হয় নাই, এখন আবার ব্যাগে আবার ফেনীতে যাইতেছি। আসছে ডাকাতুন, বাড়ির যেমন বাড়ির যেতে পারি। আমরা এই অবস্থায় 3 কিলো পর্যন্ত হাঁটিয়েছিলাম, এই 1 হাঁটু রুচে পানি। এখন আমরা এখান থেকে চলে যাবো রংপুর। পানির পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়ার বেশিরভাগ সড়ক এখন এভাবেই পানির নিচে তলিয়ে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ। গতকাল পানির তোড়ে একজন ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে, তার সন্ধান আজও পাওয়া যায়নি। এর আগে জুলাই মাসের প্রথম দিকে প্রথম দফায় এবং শেষের দিকে দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছিল। এই নিয়ে তৃতীয় দফায় ভয়াবহ আকার বন্যার কবলে পড়তে হয়েছে ফেনীর এই 3 উপজেলার লক্ষাধিক মানুষকে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ফেনীর ফুলগাজীতে আছেন রিপোর্টার আতিয়া সজল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। আসলে যদি বলি যে বন্যার ভয়াবহতাটা যে
কত ব্যাপক হতে পারে তা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না। যেটি চলছে ফেনীর ফুলগাজী পরশুরাম এবং ছাগলনাইয়াবাসী যেটি এখন এই মুহূর্তে যে বন্যাটার ভিতর দিয়ে যাচ্ছে সেটি এতটাই ভয়াবহ যে স্থানীয়রা যেটা বলছে বিগত 2-4 দশকে বা এরকম এত ভয়াবহ বন্যা তারা দেখেনি এবং এতটাই ভয়াবহ বন্যা স্থানীয় প্রশাসন কিন্তু সকালবেলা কিন্তু সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তা চেয়েছে। আমরা দেখেছি যে কুমিল্লা যে 41 বেঙ্গল রেজিমেন্টের একটি দল ইতিমধ্যে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি কিছু এখানে তৎপরতা শুরু করেছে এবং স্পিড বোট নিয়ে এবং তাদের বেশ কিছু সংখ্যক সদস্যরা এসে তারা এখন ফুলগাজী পরশুরামের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এবং জানেন যে বৃষ্টির এবং অনবরত বৃষ্টি এবং মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রায় 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পানি গত কয়েকদিনের টানা বৃষ্টি এর কারণে কিন্তু পুরো স্থবিরতা সৃষ্টি হয়েছে এবং জলবদ্ধতায় পুরো 3টি উপজেলার কিন্তু বেশিরভাগ এলাকা এখন প্লাবিত হয়েছে। বিশেষ করে পরশুরাম ফুলগাজীর অবস্থা খুবই নাজুক। এখানকার কিন্তু বাড়িঘরে পানি উঠে গেছে, শুধু বাড়িঘরে নয় অনেক ভবন তলিয়ে গিয়েছে এবং ছাদের উপরে পানি ছুঁই অবস্থা। অনেকের টিনের উপরে অনেকে আশ্রয় দিয়েছিল রাত্রে। অনেক জায়গা থেকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু মানুষের হাহাকার, বাঁচার আকুতি। ঠিক তেমনি কিন্তু নারী পুরুষ শিশু নিয়ে যারা রয়েছে, গবাদি পশু নিয়ে মানুষ চরম একটি দুর্ভোগে পড়ছে। একটি চারদিকে একটি হাহাকার পরিবেশ তৈরি হয়েছে এবং সেখান থেকে আমরা দেখেছি ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন আক্তার এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। তারা সকাল থেকেই এখানে তারা দুর্গম এলাকা থেকে মানুষজনকে উদ্ধার করার জন্য স্পিড বোট সহ প্রয়োজনীয় জিনিসপত্র বা তাদের বিভিন্ন পানি বিশুদ্ধকরণ এবং ওষুধপত্র নিয়ে তারা এখানে এসছেন। কিছুক্ষণের মধ্যে তারা ফুলগাজী পরশুরামের উদ্দেশ্যে রওনা করবেন এবং মানুষের মধ্যে কিন্তু ব্যাপক হাহাকার লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু সেখানে বিদ্যুৎ নেই, পানিতে তলিয়ে আছে শত শত হাজার হাজার বাড়িঘর এবং যার কারণে কিন্তু মানুষ রান্না বান্না করতে পারছে না, খেতে পারছেন না, বিশুদ্ধ পানির অভাব। এবং আমরা দেখেছি যে অনেক বিভিন্ন ধরনের খামার যারা রয়েছে, গবাদি পশু এবং বিভিন্ন পশুপালনের যে খামার রয়েছে সেখানে কিছুক্ষণ আগে চোখের সামনে আমরা একটা দৃশ্য দেখেছি। একটি খামারের কয়েক হাজার মোরগ বা মুরগি যেগুলো তলিয়ে গিয়ে পানিতে ভিজে প্রায় হাজার হাজার মুরগি মারা গিয়েছে। শুধু একটি ওখানেই নয়, আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার যখন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে তখন কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন দলে দলে কিন্তু পরশুরাম ফুলগাজীর উদ্দেশ্যে আসছে এবং মানুষজন বা স্থানীয়রা যেটা বলছেন যে এই যে দুর্যোগ এটা শুধু রাষ্ট্রের পক্ষে নয়, যারা সামর্থ্যবান রয়েছে যে যেখানে রয়েছে সবার প্রতি আমন্ত্রণ জানিয়েছেন বা আহ্বান জানিয়েছেন যাতে করে এই দুর্গতদের পাশে থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে এমন দুর্যোগ থেকে রক্ষা করার জন্য সবাই যেন এগিয়ে আসে। এবং এই জন্য বিশেষ করে এখন সেখানে স্পিড বোট প্রয়োজন, দরকার শুকনো পানি, শুকনো খাবার, দরকার হচ্ছে বিশুদ্ধ পানি। এই ধরনের সহায়তা নিয়ে সামর্থ্যের মানুষেরা এগিয়ে এসে বারবার কিন্তু স্থানীয়দের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। এই ছিল আমার কাছে এখানকার বন্যা দুর্গতদের সবশেষ। সরাসরি ছিলাম ফেনীর ফুলগাজীতে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর বর্তমান পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটির সাধারণ পরিষদের সদস্যরা। এ সময় পদত্যাগ না করলে পরিচালনা পর্ষদ বাতিল করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের সামনে মানববন্ধনে এই দাবি তুলে ধরা হয়। এ সময় ব্যবসায়ীরা বলেন, গত 15 বছর ধরে এফবিসিসিআই এর কার্যক্রম, ব্যবসা, শিল্প, বাণিজ্য সঠিকভাবে পরিচালিত হয়নি। এফবিসিসিআই ভবনকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা। বলেন, বর্তমান পরিচালনা পর্ষদ কয়েক বছর বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করেছে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিসকে ভোট দিয়ে নতুন অধ্যায় শুরুর আহ্বান জানালেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনাও করেন তিনি। মঙ্গলবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে দলের প্রতিনিধিরা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালার পক্ষে ভোট দেন। এদিন রানিং মেট টিম ওল্ডকে সঙ্গে নিয়ে দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনে নির্বাচনী সমাবেশে যোগ দেন কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে মঞ্চে হাজির মার্কিন ইতিহাসের জনপ্রিয়তম প্রেসিডেন্ট হিসেবে খ্যাত বারাক ওবামা। যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ এই সাবেক প্রেসিডেন্ট কামালা হ্যারিসের পক্ষে মার্কিন জনগণকে উদ্বুদ্ধ করলেন। বললেন, শক্তিশালী যুক্তরাষ্ট্র গঠনে কামালার বিকল্প নেই। এ সময় তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন। We do not need 4 more years of bluster and bumbling and chaos. We have seen that movie before,
And we all know that the sequel is usually worse. America's ready for a new chapter. America's ready for a better story. We are ready for a President Kamala Harris. এদিন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির চাক শুমার, সেনেটর বার্নি স্যান্ডার্স ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের স্বামী সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফ বক্তব্য রাখেন। তাদের সবার কণ্ঠেই ছিল ঐক্যবদ্ধ শক্তিশালী যুক্তরাষ্ট্র গড়ার প্রত্যয়। এর আগে দিনভর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা ও টিম ওলসকে মনোনয়ন দিয়ে ডেমোক্রেট প্রতিনিধিরা ভোট দেন। ডেমোক্রেটিক পার্টির মোট 4,695টি ডেলিগেট ভোটের মধ্যে প্রার্থিতা নিশ্চিতে দরকার ছিল 2,350টি ভোট। কামালা হ্যারিস প্রায় সবকটি ভোটেই নিজের আয়ত্তে নিতে সক্ষম হন। ইলিনয়ের শিকাগোতে আনুষ্ঠানিক এই সমর্থন প্রদানের সময় কামালা হ্যারিস ছিলেন পার্শ্ববর্তী অঙ্গরাজ্য উইসকনসিনের মিলওয়াকিতে নির্বাচনী জনসভায়। জনসভাস্থল থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কামালা সবাইকে ধন্যবাদ জানান, বলেন নভেম্বরের 5 তারিখ পর্যন্ত এই বিজয় ধরে রাখতে হবে। বৃহস্পতিবার ডেমোক্রেটদের 4 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে কামালা হ্যারিসের হাতে তুলে দেওয়া হবে আনুষ্ঠানিক মনোনয়নপত্র। সেদিন রাতে সমাপনী ভাষণ দেবেন মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত হিসেবে পরিচিত দক্ষিণ এশীয় এই নারী প্রেসিডেন্ট প্রার্থী। দিনটি আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে। ওই দিন কামালা ও ডগ এমহফের 10ম বিয়ে বার্ষিকী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলার দ্বিতীয় দিনে বিদেশি ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। পণ্য ডেলিভারিতে কাস্টমসের দীর্ঘসূত্রিতা দূর হলে অর্ডার আরও বাড়বে বলে মনে করছেন তারা। 3 দিনব্যাপী এই মেলা শেষ হবে স্থানীয় সময় বুধবার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বের অন্যতম বৃহৎ এই বাণিজ্য মেলার দ্বিতীয় দিন ছিল বেশ উৎসব মুখর। আয়োজক সূত্রে জানা যায় প্রায় 25,000 দর্শনার্থী অংশ নেন এই সোর্সিং অ্যাট ম্যাজিকে। লাস ভেগাসের দক্ষিণ কনভেনশন সেন্টারে আয়োজিত এই বাণিজ্য মেলা যেন পরিণত হয় ব্যবসা বিনিয়োগে ক্রেতা বিক্রেতার এক মহা মিলন মেলায়। প্রথম দিনের তুলনায় বেশি জনসমাগম হওয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নেও তার ছোঁয়া লাগে। ভালো সাড়া পেয়েছেন বলে জানান বাংলাদেশি ব্যবসায়ীরা। আমাদের ম্যাক্সিমাম ওয়ার্কওয়্যার আর ইউনিফর্ম নিয়ে কাজ করি আমরা। বিদেশের বিভিন্ন ওয়ার্কওয়্যার কোম্পানিতে আমরা ইউনিফর্ম সাপ্লাই করি। এখন পর্যন্ত মাশাআল্লাহ ভালো রেসপন্স পাইছি। টেক্সটাইল জগতে মেড ইন বাংলাদেশ বিশ্বে পরিচিত একটি ব্র্যান্ড, তাই দেশের হয়ে এই মেলায় অংশ নিতে পারায় নিজেদের গর্বিত মনে করছেন অনেকে। মেড ইন বাংলাদেশে এই রিয়েলি একটা ব্র্যান্ড, সবাই একটা আকর্ষণ যে যেভাবে আসতেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে এসে আমরা যে সাড়া পেয়েছি, আমরা আশা করি যে আগামী দিনেও আমরা যদি এই ধরনের মেলার আয়োজন করতে পারি, আমার মনে হয় আমাদের বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এদিকে বাংলাদেশি স্টলে এসে সন্তোষ প্রকাশ করেন বিদেশি ক্রেতারা। Great having another variety of not just in China but also having another manufacturer here made in Bangladesh, and so this is also a great event and a great area. দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি ক্রেতার অর্ডার কমেছে বলে মনে করছেন মেলায় অংশ নেয়া ব্যবসায়ীদের অনেকে। তারা বলছেন বাংলাদেশ কাস্টমসের মতো ট্যাক্স সহ দীর্ঘসূত্রিতা না থাকায় চীন, ভিয়েতনাম এমনকি পাকিস্তানেও দ্রুততম সময়ে পণ্য ডেলিভারি করে বাংলাদেশের তুলনায় এগিয়ে যাচ্ছে তারা। সমস্যা সমাধানে বর্তমান সরকারের উদ্যোগ নেয়ার অনুরোধ তাদের। প্রধান উপদেষ্টা যে আছেন অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব, ওনার সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক। আশা করি উনি আমাদের যে দুঃসময় যাচ্ছে এই দুঃসময়টা ওনার মাধ্যমে ওনার সাথে যে সম্পর্ক আছে আমাদের এই দুঃসময়টা কেটে উঠবে। স্যাম্পল আমরা আমাদের দেশে আসা এবং কাস্টমসের হ্যাসেল করে আমাদের হাতে যতদিন লাগে ততদিনে অন্য অন্য দেশ, চায়না, ভিয়েতনাম থেকে ততদিনে অন্য অন্য দেশের স্যাম্পলগুলি বাইরের হাতে চলে যায়। সো এটা ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবশ্যই কাজ করা উচিত। বিগত মেলায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি চামড়াজাত শিল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিলেও এবার কেবলমাত্র তৈরি পোশাক ও বাইং হাউজের 29টি স্টল দেখা যায়।
বিশ্বের অন্যতম বৃহত্তম এই টেক্সটাইল ট্রেড ফেয়ারের দ্বিতীয় দিনে চীন ভিয়েতনামের প্রাধান্য থাকলেও পিছিয়ে নেই বাংলাদেশ। তবে মেলার শেষ দিন পর্যন্ত আরও ভালো করার আশা বাংলাদেশি ব্যবসায়ীদের। লস্কর আল মামুন, লাস ভেগাস কনভেনশন সেন্টার, যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের গেল মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফিল ফোডেন। ইংলিশ ফুটবলারদের সংগঠন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন PFA এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন ম্যান সিটির এই ফরওয়ার্ড। গেল মৌসুমে দুর্দান্ত কাটিয়েছেন ফিল ফোডেন। সিটিজেনদের টানা চতুর্থ শিরোপা জয়ের পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিজে করেছেন 19 গোল, এছাড়াও আছে 8টি অ্যাসিস্ট, যার স্বীকৃতি হিসেবে PFA পুরস্কার জেতেন ফোডেন। এছাড়াও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিচারেও সেরা ফুটবলার হয়েছেন তিনি। PFA এর বর্ষসেরা পুরস্কারের জন্য বেশ কঠিন লড়াই হয়েছে। ফোডেনের ক্লাব সতীর্থ হল্যান্ড এবং রদ্রি ছিলেন রেসে, তবে সবাইকে পেছনে ফেলে পুরস্কার জেতেন ইংলিশ উইঙ্গার। এদিকে PFA এর সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন কোল পালমার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাপন অধ্যায়ের অবসান। আত্মগোপনে থেকেই বোর্ডের জরুরি সভায় ইমেইলে পদত্যাগ সাবেক সভাপতির। দায়িত্ব নিলেন ফারুক আহমেদ। নানা দাবি নিয়ে রাজধানীতে বিভিন্ন পেশার কর্মীদের বিক্ষোভ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ NIT সেবা। রেল ভবনে শ্রমিক নিরাপত্তা বাহিনীর অবস্থান, রাজপথে চিকিৎসকরাও। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।